এবার জামাত আমিরের দ্বারস্থ হলেন তারেক রহমান। দর্শক, বর্তমান সংকট মোকাবেলায় সরকার যখন পুরোপুরি ব্যর্থ, ঠিক তখনই বিরোধী দলীয় নেতা এবং জামাত আমিরের দ্বারস্থ হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দম্ভের সাথে রাষ্ট্র পরিচালনা করা একটি সরকারকে কেন আজ বিরোধী দলের কাছে প্রকাশ্যে সাহায্য চাইতে হচ্ছে? কি এমন ঘটল? আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত। আমি বলবো যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়, সংসদ যেন এর বাইরে না থাকে। ওই লোড চলুন দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ জাতীয় সংসদে এমন একটি ঘটনা ঘটেছে যা বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির চরম রাজনৈতিক অসহায়ত্ব এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের সীমাহীন ব্যর্থতাকে একেবারে উলঙ্গ করে দিয়েছে। দেশে বর্তমানে যে ভয়াবহ জ্বালানি সংকট এবং বিদ্যুতের লোডশেডিং চলছে তা সামাল দিতে না পেরে সরকার এখন আক্ষরিক অর্থেই দিশেহারা। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষের ক্ষোভ যে কোনো সময় গণবিস্ফোরণে রূপ নিতে পারে। আর ঠিক এই গণরোষ থেকে নিজেদের পিঠ বাঁচাতে এবং ব্যর্থতার দায়ভার ভাগাভাগি করে নিতে আজ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের দ্বারস্থ হয়েছেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করবো, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন, ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দাঁড়িয়ে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। আমাদের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। বিরোধী দলকে অনুরোধ করব, তারাও যদি 5টি নাম দেয় তাহলে এই 10 জনের সদস্য বসে আলোচনা করতে পারে। সরকার দলের পক্ষ থেকে এই কমিটিতে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও থাকছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য BM আশরাফুদ্দিন নিয়াজ, মানিকগঞ্জ 2 আসনের মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে। দর্শক, এবার চলুন আসল বিশ্লেষণে। প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করে কেন এই যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিলেন? এটি কি আসলেই কোনো গণতান্ত্রিক উদারতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে নিজের চরম ব্যর্থতা ঢাকার এক সুনিপুণ রাজনৈতিক কৌশল? দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। একটি সরকার যখন সফল হয়, যখন তারা বড় কোনো মেগা প্রজেক্টের উদ্বোধন করে, তখন কি তারা বিরোধী দলকে ফিতা কাটার জন্য ডাকে? তখন কি তারা বিরোধী দলকে কৃতিত্বের ভাগ দেয়? কখনোই দেয় না। কিন্তু যখন দেশে চরম লোডশেডিং শুরু হয়েছে, যখন কলকারখানার চাকা বন্ধ হওয়ার উপক্রম, যখন তেলের দাম বাড়াতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই সরকার বিরোধী দলকে পাশে ডাকছে। এর মূল কারণ হলো সরকার খুব ভালো করেই জানে যে আগামী গ্রীষ্মের প্রচণ্ড গরমে বিদ্যুৎ পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি ঘটতে যাচ্ছে। দেশের ডলার রিজার্ভ একদম তলানিতে, বিদেশ থেকে জ্বালানি কেনার মতো টাকা সরকারের কোষাগারে নেই। এই অবস্থায় সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে বিক্ষোভ করবে, তখন সরকার যেন খুব সহজেই বলতে পারে, এই সংকট তো শুধু আমাদের নয়, এই কমিটিতে তো জামাতে ইসলামী সহ বিরোধী দলের নেতারাও আছেন, দায়ভার তাদেরকেও নিতে হবে। অর্থাৎ নিজেদের অযোগ্যতা এবং চরম অব্যবস্থাপনার কারণে সৃষ্ট এই ভয়াবহ জাতীয় সংকটের দায়ভার এখন অত্যন্ত সুকৌশলে বিরোধী দল এবং জামায়াতে ইসলামের ঘাড়ে চাপানোর জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জামায়াতের আমিরের দ্বারস্থ হয়েছেন। এটি সরকারের চরম রাজনৈতিক দেউলিয়া হওয়ারই একটি বড় প্রমাণ। কিন্তু রাজনীতিতে জামায়াতে ইসলামী যে কতটা পরিণাম এবং দূরদর্শী, তার প্রমাণ আজ আবার দিলেন ডক্টর শফিকুর রহমান। প্রধানমন্ত্রী যখন ফাঁদ পাতলেন, তখন বিরোধী দলীয় নেতা সেই ফাঁদে সরাসরি পা না দিয়ে বরং এমন এক মাস্টার স্ট্রোক খেললেন যা সরকারকে রীতিমতো হতবাক করে দিয়েছে। ডক্টর শফিকুর রহমান চাইলেই সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলতে পারতেন, দেশ চালানোর দায়িত্ব আপনাদের, সংকট সমাধানের দায়িত্ব আপনাদের, আমরা কেন ব্যর্থতার দায় নেব? কিন্তু তিনি তা করেননি।
তিনি অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞার সাথে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সম্মতি জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়ার জন্য। আশা করি সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাতেই ডক্টর শফিকুর রহমান বিরোধী দলের পক্ষ থেকে 5 জন সংসদ সদস্যের নাম অত্যন্ত সুচারুভাবে ঘোষণা করে দিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে জামায়াতে ইসলামী শুধু সমালোচনা করতে জানে না, তারা যে কোনো জাতীয় সংকটে বুক চেতিয়ে নেতৃত্ব দিতে এবং সমাধান করতেও প্রস্তুত। জামায়াত আমির যে 5 জনের নাম প্রস্তাব করেছেন সেই তালিকাটি বিশ্লেষণ করলে আপনি জামায়াতে ইসলামীর বিশাল রাজনৈতিক হৃদয়ের পরিচয় পাবেন। তিনি চাইলেই এই 5টি নামের সবগুলোই জামায়াতে ইসলামীর নিজস্ব এমপিদের রাখতে পারতেন, কিন্তু ডক্টর শফিকুর রহমান সেটি করেননি। তিনি জামাত থেকে ঢাকা 12 আসনের মোহাম্মদ সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের মোহাম্মদ নুরুল ইসলাম এবং ঢাকা 16 আসনের মোহাম্মদ আব্দুল বাতেনের নাম প্রস্তাব করেছেন। আর বাকি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি জোটের শরিকদের জায়গা করে দিয়েছেন। তরুণ প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি থেকে কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সিলেট 5 আসনের এমপি মোহাম্মদ আবুল হাসানকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি যেখানে এনসিপিকে জামাত থেকে আলাদা করার জন্য দিনের পর দিন ষড়যন্ত্র করে আসছে, সেখানে ডক্টর শফিকুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ এই কমিটিতে এনসিপির প্রতিনিধিকে যুক্ত করে প্রমাণ করে দিয়েছেন যে তাদের জোট কতটা অটুট এবং মিত্রদের তারা কতটা সম্মান করতে জানে। দর্শক, গতকালকের সংসদীয় বিতর্কের সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ অংশটি ঘটে ঠিক এর পরেই। বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান সরকারের উদ্দেশ্যে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যা দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথারই প্রতিধ্বনি। ঢাকায় পরীক্ষামূলকভাবে যে 110 মেগাওয়াট লোডশেডিং চালুর সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার কঠোর সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান সরাসরি স্পিকারের দিকে তাকিয়ে বলেছেন, আমি অনুরোধ করব এই লোডশেডিংয়ের পরীক্ষামূলক বাস্তবায়ন জাতীয় সংসদ এলাকা থেকেই শুরু হোক। সংসদ যেন এই লোড ম্যানেজমেন্ট ব্যবস্থার বাইরে না থাকে। ঢাকার অন্যান্য এলাকায় যদি 1 ঘন্টা করে লোডশেডিং করা হয়, তবে এখানেও একইভাবে প্রয়োগ করা উচিত, যাতে দেশের মানুষ বুঝতে পারে আমরা একটি সমান এবং বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে চাইছি। জামায়াত আমিরের এই সাহসী এবং যৌক্তিক প্রস্তাব শুনে ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের মন্ত্রী এমপিদের মুখ রীতিমতো ফ্যাকাশে হয়ে যায়। যারা সারাদিন এসির বাতাসে বসে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের সবক দেন, তাদের নিজেদের এলাকার লোডশেডিংয়ের কথা শুনে স্পিকার তড়িঘড়ি করে বলে ওঠেন, সংসদের লোডশেডিং হলে তো অধিবেশন কার্যক্রম ব্যাহত হবে। তখন বিরোধী দলীয় নেতা অত্যন্ত শান্ত এবং তীক্ষ্ণ স্বরে স্পষ্ট করে দেন যে তিনি সংসদ অধিবেশন চলাকালীন মূল কক্ষের কথা বলছেন না, তিনি পুরো সংসদ কমপ্লেক্স এবং মন্ত্রীদের আবাসিক এলাকার লোডশেডিংয়ের কথা বলেছেন। স্পিকারকে দেওয়া ডক্টর শফিকুর রহমানের এই জবাবটি ছিল মূলত ভিআইপি কালচারের গালে একটি বিশাল চপেটাঘাত। তিনি দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে জনগণের কষ্টের দিনে মন্ত্রী এমপিরা আরামে এসির নিচে ঘুমাবে আর সাধারণ মানুষ গরমে সেদ্ধ হবে। নতুন বাংলাদেশ এমন বৈষম্য আর চলতে দেয়া যাবে না। সব মিলিয়ে এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষণীয় অধ্যায়। সরকার যখন তাদের অযোগ্যতার কারণে হাঁসফাঁস করছে, জামায়াতে ইসলামী তখন অত্যন্ত গঠনমূলক এবং সাহসী নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার আসল যোগ্যতা কাদের রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় ডক্টর শফিকুর রহমানের কাছে তারেক রহমানের হঠাৎ করেই এই সাহায্যের আবেদনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ডক্টর শফিকুর রহমান এই আহ্বানে সাড়া দিয়ে আসলেই কি ভালো করেছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা ওনাদের প্রস্তাব দেখব। আসলে এই সিচুয়েশনে কিছু মানুষ যে কষ্ট পেয়েছেন এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এই প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদ যেন থাকে, এখানেও যেন যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ড আপ করতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। মাইক দেন, বিরোধী দলের নেতাকে মাইক দেন। আমি সংসদ ভবন বলেছি, সংসদ